কখনো বাজ পাখি ঠোকর মারছে, কখনো চিল এসে ঠুকরে যাচ্ছে। এবার একদিন নেংটি ইঁদুরটার খুব খিদে পেয়েছে। সকালবেলা তার বাসা থেকে বেরিয়ে খাবারের সন্ধানে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। এমন সময় একটা সাপ তাড়া করেছে। ছুটতে 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 নেংটি ইঁদুরটা গিয়ে সাধু বাবার কোলে উঠে বসেছে। সাধু বাবা ধ্যানে মগ্ন, চোখ খোলে না। 3 ঘন্টা 4 ঘন্টা পর সাধু বাবা চোখ খুলেছে, দেখছে কোলের উপর একটা নেংটি ইঁদুর বসে। সাধু বাবা জিজ্ঞেস করলো, কি হলো বাছা, কি চাই তোমার, এতক্ষণ ধরে তুমি বসে রয়েছো? তো নেংটি ইঁদুরটা বলছে, সাধু বাবা আমি তো ছোট্ট, খাবারের সন্ধানে আমি যখন বেরোই কখনো আমাকে সাপ তাড়া করছে, কখনো চিড়ে এসে ঠোকর মারছে, কখনো আমাকে অন্য কোনো বিড়াল তাড়া করছে। তুমি আমাকে বিড়াল বানিয়ে দাও না, তাহলে আর আমাকে ইঁদুর তাড়া করতে, তাহলে আর আমাকে সাপ তাড়া করতে পারবে না, তাহলে আর আমাকে চিড়ে এসে ঠোকর মারতে পারবে না, তাহলে আর বাজ পাখিতে এসে ঠোকর মারতে পারবে না। সাধু বাবা বলল ঠিক আছে। সাধু বাবা বলল তোমাকে আমি ইঁদুর থেকে বিড়াল বানিয়ে দেবো। সাধু বাবা সঙ্গে সঙ্গে দৈব শক্তি প্রয়োগ করে মন্ত্র জল ছিটিয়ে ইঁদুরটাকে বিড়াল বানিয়ে দিল। এবার বিড়ালটা খুব খুশি, জঙ্গলে বেরিয়েছে। এবার দেখছে আর তো সাপ তাড়া করছে না, খাবারের সন্ধানে বেরিয়েছে। হাঁটতে 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 একদিন দেখছে একটা জায়গায় গিয়ে একটা জলাশয়ের সামনে 3টে কুকুর বসে আছে। আর কুকুরগুলো যেই বিড়ালটাকে দেখেছে বলছে, তোর এত বড় সাহস, তুই আমাদের জায়গায় এসছিস, আমাদের ডেরায়, আবার আমাদের খাবার নিয়ে গিয়ে নিজে খাবি? বিড়ালটা খুব ভয় পেয়ে গেছে। সঙ্গে সঙ্গে আবার ছুটতে 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 গিয়ে সাধু বাবার কোলে উঠে বসেছে। সাধু বাবা আবার চোখ খুলেছে, দেখছে বিড়ালটা কোলের উপর উঠে বসে পড়েছে। সাধু বাবা জিজ্ঞেস করছে, কি হলো বাচ্চা, তোমাকে এই তো তুমি ছিলে নেংটি ইঁদুর, তোমাকে বিড়াল করলাম, তুমি আবার এসে আবার কোলের উপর বসে পড়েছো? তো বিড়ালটা বলছে, সাধু বাবা আমি তো জানতাম না, দেখছি কুকুর আছে, আমাকে তো আজকে 3টে কুকুর প্রাণে তাড়া করেছিল, আমি তো কোনো রকম ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে এখানে এসেছি, নইলে তো আজকে মরেই যেতাম। তো সাধু বাবাটা তখন বলেছে, ঠিক আছে তুমি কি চাও? বলছে, আপনি আমায় কুকুর করে দিন, তাহলে আর কুকুর আমাকে ভয় দেখাতে পারবে না। সাধু বাবা বললো, ঠিক আছে তোমায় আমি কুকুর করে দেবো। আবার সঙ্গে সঙ্গে সাধু বাবা দৈব শক্তি প্রয়োগ করে মন্ত্র জপ করে জল ছিটিয়ে মাথায় হাত দিয়ে বিড়ালটাকে কুকুর করে দিল। কুকুর খুব খুশি। কুকুর সব জায়গায় যাচ্ছে, বিড়ালকে তেড়ে বেড়াচ্ছে, ইঁদুরকে তেড়ে বেড়াচ্ছে, ঘুরতে ঘুরতে সব জায়গায় যাচ্ছে, কারণ মুখ থেকে খাবার ছিনিয়ে নিয়ে চলে আসছে। হঠাৎ 1 মাস পর নাচতে নাচতে আর একটা জলাশয়ের সামনে একটা গাছ রয়েছে, সেখানে বিশ্রাম নিচ্ছে। হঠাৎ করে দেখছে পিছন থেকে একটা বাঘ হেঁটে আসছে। কুকুরটা খুব ভয় পেয়ে গেছে। বাঘ এসে কুকুরটাকে বলছে, তুই জানিস না আমি জঙ্গলের রাজা, তোর এত ক্ষমতা এত সাহস, তুই আমার ডেরায় এসে আমার এখানে বসে রয়েছিস? জঙ্গলের রাজা বাঘ তুই জানিস না, তোকে আজকে আমি খেয়েই ফেলবো বলে বাঘটা তাড়া করেছে। যেই তাড়া করেছে কুকুরটা আবার ছুটতে 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 গিয়ে সাধু বাবার কোলে উঠে বসে পড়েছে। এবার সাধু বাবা জিজ্ঞেস করছে, তোমার কি এখনো স্বাদ মেটেনি? তুমি আর কি চাও বাছা? তুমি ছিলে নেংটি ইঁদুর, তোমাকে বানালাম বিড়াল, তারপর বানালাম কুকুর, আবার তুমি এসছো? বলে, সাধু বাবা আমি তো জানতাম না জঙ্গলের রাজা বাঘ, আজকে তো আমাকে বাঘ প্রায় হালুম করে খেয়েই নিত, আমি তো বাঘের পেটে চলে যেতাম, কোনোভাবে বেঁচে তোমার কাছে এসছি, তুমি আমাকে বাঘ করে দাও, আমি আর কোনোদিন তোমার থেকে কিচ্ছু চাইবো না। তুমি ভেবে কথা বলো। সাধু বাবা বলছে, তুমি আর কিছু চাইবে না তো? বলছে, না, আমাকে শেষবারের মতো তুমি দৈব শক্তি প্রয়োগ করে মন্ত্র জপ করে তুমি আমাকে কুকুর থেকে বাঘ করে দাও, আমি আর কিচ্ছু চাইবো না। সাধু বাবা বললো, ঠিক আছে। সাধু বাবা আবার নিজের দৈব শক্তি ক্ষমতা প্রয়োগ করে মন্ত্র পড়ে জল ছিটিয়ে মাথায় হাত দিয়ে কুকুরটাকে বাঘ করে দিল। বাঘ আনন্দে আত্মহারা, যেখানে যাচ্ছে দেখছে সব পালিয়ে যাচ্ছে লেজ গুটিয়ে বাঘকে দেখে। কুকুর হোক, বিড়াল হোক, শিয়াল হোক, নেকড়ে হোক, যে হোক, সব পালাচ্ছে। সাপ ব্যাং যারা আসছে সামনাসামনি কেউ আসার সাহস পাচ্ছে না। বাঘটা খুব আনন্দিত। বাঘ ভাবছে, আমি তো আজকে বাঘ হয়েছি, আমার তো কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তো ছিলাম ইঁদুর, সাধু বাবা আমায় বাঘ করেছে, আমাকে যদি আবার এই সাধু বাবাটা ইঁদুর করে দেয়, আগে সাধুটাকে খেতে হবে, আগে সাধুটাকে খেতে হবে। বাঘটা 15 দিন বাঘ হওয়ার পর হঠাৎ করে বুঝতে পেরেছে
এই সাধুটাকে না মরলে আবার এই সাধুটা আমাকে ইঁদুর করে দেবে। তাই সাধুটাকে একদিন বাঘটা খেতে গেল। সাধু বাবা ধ্যান করছে, হঠাৎ করে চোখ খুলে দেখছে বাঘটা তেড়ে আসছে। সাধু বাবা দৈব শক্তি প্রয়োগ করে বাঘটাকে থামিয়েছে। বলছে, নির্লজ্জ, অকৃতজ্ঞ, মূর্খ, তুই আমার জন্য ছিলিস নেংটি ইঁদুর, তোকে আমি বিড়াল করলাম, কুকুর করলাম, বাঘ করলাম, এখন তুই আমায় খেতে আসছিস? তুই ছিলিস নেংটি ইঁদুর, আবার তোকে মন্ত্র জপ করে এনে নেংটি ইঁদুর করে দিলাম বলে জল থেকে আবার নেংটি ইঁদুর দিয়েছে। আমি কেন বলছি? বিজেপি দলটা 2014 সালের আগে নেংটি ইঁদুর ছিল। আপনারা বিড়াল করেছেন, কুকুর করেছেন, বাঘ করেছেন। যেই বাঘ করেছেন এখন আপনাদের খেতে আসছে। সংবিধান পাল্টাতে চাইছে, আপনাদের টাকা বন্ধ করতে চাইছে, মূল্য বৃদ্ধি করে মানুষের টাকা কুক্ষিগত করে দিল্লিতে নিয়ে যেতে চাইছে। এবার আপনাদের সময় এই বাঘটাকে আবার দৈব শক্তি প্রয়োগ করে জোড়া ফুলের বোতামটা টিপে নেংটি ইঁদুরে পরিণত করতে হবে। গণতন্ত্রে মানুষের ক্ষমতা কি সেটা বোঝাতে হবে। কোনো প্রধানমন্ত্রী নয়, কোনো রাষ্ট্রপতি নয়, আপনার এই নির্বাচনে আগামী 20 তারিখের ভোট 2024-এর প্রধানমন্ত্রী যেমন ঠিক করবে, 2028-এ রাষ্ট্রপতিও ঠিক করবে, 2027-এ, এটা মাথায় রাখবে। আজকে দেখছেন তো দেশের সংবিধান পাল্টে দেবো। বিজেপির ইস্তাহারে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলছে। আপনার ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতাও এরা কেড়ে নিতে চাইছে। এদেরকে এই কারণে জবাব দিতে হবে। যাদের হাতে 300 জন সাংসদ ছিল, তারা পারত না মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এনে 400 টাকার রান্নার গ্যাস 400 টাকায় রাখতে। তারা পারত না গরিব মানুষের, বাংলার 60 লক্ষ মানুষের বাড়ির ছাদের ব্যবস্থা করতে। প্রধানমন্ত্রী বলেছিল, আমি কালো টাকা ধ্বংস করব। 50 दिन देना, अगर 50 दिन में काला धन खत्म नहीं कर पाया तो जो सजा आप देंगे, जिस चौराहे पे ले जाके मुझे सजा देंगे, मुझे मंजूर है। আমরা চেয়েছিলাম কালো টাকা ধ্বংস হোক, গরিব মানুষের চোখের জল ফেলে নয়। 140 জন মানুষ লাইনে দাঁড়িয়ে নোটবন্দি করতে গিয়ে সানস্ট্রোকে গরমে মারা গেছে, প্রাণ দিয়েছে। 700 জন কৃষক কালো কৃষি বিলের কারণে আত্মহত্যা করেছে। তাদের রক্ত এই বিজেপির হাতে লেগে রয়েছে। আর যারা আপনাকে ভাতে মারার চেষ্টা করেছে, তাদেরকে আগামী দিন নিজের অধিকারটা সামনে রেখে যোগ্য জবাবটা দিতে হবে। অর্জুন সিং বিভিন্ন জায়গায় যাবে, টাকা পয়সা বিলি করবে। আমি আপনাদের বলবো, যাকে টাকা দেবে টাকাটা নিয়ে নেবে। আমরা আপনার সাথে সারা বছর থাকি, এদের নির্বাচনের সময় খালি টাকার কথা মনে হয়। সারা বছর যখন মানুষের কষ্ট হয় তখন টাকা পয়সার কথা মনে পড়ে না। আমরা তো সারা বছর রয়েছি, চেনা বামুনের পইতে লাগে না। বিজেপি যখন টাকা দিতে আসবে, যে টাকা নাও আর বিজেপিকে ভোট দিও, আমি হাত জোড় করে ব্যারাকপুরবাসীর কাছে অনুরোধ করছি যে টাকা নিয়ে নেবেন। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। যে যে ভাষায় বোঝে সেই ভাষায় জবাব দেবেন। এবং আগামী দিন যাতে এই গুন্ডামি, মস্তানি, জুলুমবাজি আর গুন্ডারাজের, জল্লাদদের উল্লাস মঞ্চে পরিণত করার ব্যারাকপুরকে যে পরিকল্পনা, তার যোগ্য জবাব দিয়ে এদের উচিত শিক্ষা দিতে হবে। যারা মানুষকে ভুল বুঝিয়ে অত্যাচার করে 400 টাকার গ্যাস 1000 টাকায় করেছো, তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে। আমরা আমাদের ইস্তাহারে বলেছি যে আমরা আগামী দিন ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে ভারতবর্ষ জুড়ে যত বিপিএল পরিবার আছে, প্রত্যেক পরিবারকে বছরে 10টা করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিনা পয়সায় আমাদের সরকার দেবে। পরিবর্তন হচ্ছে, কেউ আটকাতে পারবে না। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে 20 তারিখ হতে হবে বন্দি। আপনাদের 5ম দফায় ভোট, 4 দফায় ভোট ইতিমধ্যে হয়ে গেছে, আর 3 দফায় ভোট বাকি আছে, 7 দফায় ভোট। প্রথম দফায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কুচবিহারের মানুষ এদের বাড়িতে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছে, এদের মাথাটা ভেঙেছে বাংলা বিরোধীদের। দ্বিতীয় দফায় বালুরঘাট আর রায়গঞ্জ
এই বাংলা বিরোধীদের ঘাড় ভেঙেছে। তৃতীয় দফায় মালদা মুর্শিদাবাদ এদের মেরুদণ্ড ভেঙেছে। গত পরশুদিন চতুর্থ দফা ছিল, সেখানে বীরভূম আর পূর্ব বর্ধমানের লোকেরা এদের কোমর ভেঙেছেন। আপনারা পঞ্চম দফায় এদের পা আর হাঁটুটা ভাঙবেন। ষষ্ঠম দফায় মেদিনীপুর আর জঙ্গলমহল এদের কোনোই আর হাত ভাঙবে। আর সপ্তম দফায় তো আমি আছি, ডায়মন্ড হারবার, এদের ঔদ্ধত্য অহংকার আর দম্ভ ভেঙে চূর্ণ বিচূর্ণ করবো। যারা মানুষকে ঠকিয়েছে না, আপনি দেখবেন কি অবস্থা হয়, এদের কি পরিণতি হয়। অমিত শাহ এসে 5 বছর কি করেছি বলেনি, বাঙ্গাল মে দিদি দুর্গা পূজা মে ছুটি নিয়ে দেতা है, সেই জন্য বিজেপিকে ভোট করুন। আপনি ভাবুন কি নির্লজ্জ, बीजेपी के दीदी बंगाल में दुर्गा पूजा होने नहीं देता है। আপনারা বলুন বাংলায় দুর্গা পূজা হয় না? মায়েরা বলুন দুর্গা পূজা হয় না? দুর্গা পূজা হয় না? যে মিথ্যে কথা বলে ভোট চাইছে, সে ভোটের আগে যদি মিথ্যে কথা বলে, ভোটের পরে কি করবে? আপনি ভাবুন, ভোটের আগেই মিথ্যে কথা বলছে। বিজেপির মন্ডল সভাপতি সন্দেশখালী 2, নাম হচ্ছে গঙ্গাধর গয়াল, বলছে প্রতি বুথে বিজেপির কর্মীদের মদের খরচা হচ্ছে 5,000। বাংলায় কত বুথ আছে জানেন? কেউ বলতে পারবেন? 80,000 বুথ রয়েছে। বিজেপির মন্ডলের সভাপতি বলছে পার বুথ আমাদের পার্টির মদের খরচা 5,000। মানে অর্জুন সিং এর পার্টি মদের খরচা পার বুথ 5,000। বাংলায় যদি 80,000 বুথ থাকে, তার মানে মদের খরচা কত? 40 কোটি। 40 কোটি। আপনি ভাবুন, যদি 40 কোটি মদের খরচা হয়, এবার আপনারা অনেকে ভাবছেন 40 কোটি টাকার মদ কে খাবে রে ভাই? 40 কোটি টাকার মদ, তাও আবার একদিনে, ভোটের দিনে। আমি বলছি অবাক হবেন না। মিছিল থেকে যখন বাড়ি ফিরবেন, পাড়ায় যাবেন, এলাকায় ফিরবেন, ডান দিক বাঁ দিক সামনে পিছনে চেয়ে দেখবেন আপনার পাড়ায় কোনো ভদ্রলোক বিজেপি করে না। সব মদ মাতাল, ঘুষখোর, পাতাখোর, চোর, চিটিংবাজ, 2 নম্বরী ডাকাত, সব মানুষের আবাসের টাকা বন্ধ, আর বিজেপির মদের বাজেট 40 কোটি টাকা। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি, এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। আপনি ভাবুন, ভুয়ো কমপ্লেন দিয়ে বাংলাকে ছোট করবে, তাও 2,000 টাকা। কালকে অমিত শাহ এসে বলেছে যে আমরা লক্ষ্মীর ভান্ডার 100 টাকা করে বাড়াবো। মমতা ব্যানার্জি 500 টাকা লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিয়েছে, উনি জানেন না। 500 ছিল, হয়ে গেছে 1000, উনি নাকি 1,100 টাকা বাড়াবে। আমি বলবো যারা এসছেন, আমরা এই বিজেপিকে সাফ করার পর আমাদের যারা কাজ করেন বা যারা ব্যবসা করেন, জুন মাসের শেষে, জুন মাসের প্রথমে সরকার বদল হবে, সবার মাইনে থেকে 100 টাকা করে কেটে অমিত শাহকে পাঠাবে। বাংলাকে কিনতে চায় 100 টাকায়। 2,000 টাকায় যেভাবে মহিলাদের সম্ভ্রম কিনেছে, সেভাবে 100 টাকায় বাংলার মানুষকে কিনতে চায়। বলুন আমরা জবাব দেবো না? এটা আমাদের অধিকারের লড়াই। আমি সেই কারণে বলছি, তৃণমূল বিজেপি পরে, আগে ব্যারাকপুরের শান্তি, সংহতি, জীবন, জীবিকা, অধিকার, আমার সন্তান, তার ভবিষ্যৎ, পরিবারের সুরক্ষা, এই নিয়ে ব্যারাকপুরের মানুষকে আগামী দিন 20 তারিখ, যেদিন 2011 সালে প্রথমবার পরিবর্তনের সরকার তৈরি হয়েছিল, মমতা ব্যানার্জি শপথ নিয়েছিল, সেই ঐতিহাসিক বিষয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ। আর সুযোগটা এমন ভাবে ব্যবহার করবেন যে বোতাম টিপবেন এখানে, আর বললাম ওই ভূমিকম্প হবে দিল্লিতে আর মধ্যপ্রদেশে। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, পদ্মফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে। আর কত বড় গুন্ডা মানুষ শেষ কথা বলে, কোন গুন্ডা মস্তান শেষ কথা বলে না, সেটা প্রমাণ করতে হবে। আপনারা করবেন তো? করবেন তো? জোরে বলুন, করবেন তো? বাংলা বিরোধীদের বিসর্জন হবে, স্বৈরাচারীদের বিসর্জন হবে, বহিরাগতদের বিসর্জন হবে। ব্যারাকপুরের মাটি থেকে আগামী দিন পার্থ ভৌমিক জিতবে, তৃণমূলের প্রতিনিধি জিতবে। স্বৈরাচারীদের উৎখাত করার জন্য আগামী দিন জোড়া ফুলের লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। আর আমি কথা দিয়ে যাচ্ছি, ব্যারাকপুরের সার্বিক উন্নয়নের দায়িত্ব আমার। যে ভালোবাসা নিয়ে আপনারা আবদ্ধ করেছেন, আমার সাথে আপনাদের আর্থিক সম্পর্ক, আমি রয়েছি, চিন্তা করবেন না। সবাই তো ভেবেছিল অর্জুন সিংকে তৃণমূল নিয়ে নিয়েছে, অর্জুন সিং টিকিট পাবে। ভাই তৃণমূল অত বোকা নয়,
কে ভাবে তৃণমূলকে অত বোকা? আবার অর্জুন সিংকে আমরা বার করে দিয়েছি, ওই পচাটাকে নিয়ে বিজেপি টিকিট দিয়েছে, পদ্মফুলের প্রার্থী করেছে। আপনি ভাবুন, বলে দেশের সব থেকে বড় পার্টি, বিশ্বের সব থেকে বড় পার্টি। আরে তোমার পার্টিতে নির্বাচিত হয়ে তোমায় ল্যাং মেরে ইঁদুর হয়ে তৃণমূলে ঢুকলো, তাকে আমরা বার করে দিলাম, আবার তুমি নিচ্ছ। আপনার এলাকায় ভ্যাট রয়েছে, ভ্যাট আছে, স্টিকার লাগিয়ে দেবেন বিজেপি। সব আবর্জনা ওখানে ফেলবেন আর ওরা মাথায় করে নিয়ে যাবেন। আমরা বার করছি, ওরা মাথায় ফেলছে। আমরা পরিষ্কার করছি, ওরা পুরস্কৃত করছে। কি সুন্দর! আপনারা দেখছেন তো, অনেকে ভয়ে ছিলেন যে তৃণমূল যদি অর্জুনকে টিকিট দিয়ে দেয় তাহলে তো আবার ব্যারাকপুরে এইসব করে বেড়াবে। আপনি কি ভাবেন তৃণমূল খোঁজ খবর রাখে না? আমি বললাম তো, খাঁচায় বন্ধ করে রেখেছিলাম, খাঁচায় বন্ধ করে রেখেছিলাম বলে কিছু করতে পারেনি। আগামী দিন বিজেপির জার্সিটা যেটা গায়ে পড়েছে, এমপি ভোটে হারলে এমনি আপনি আপ খুলে ফেলে দেবে, তখন কেউ থাকবে না, তখন তৃণমূলে ঢুকতে আসবে। আমি কথা দিয়ে যাচ্ছি, নেবো না, আমি কথা দিয়ে যাচ্ছি। কিন্তু হারানোর দায়িত্ব আপনাদের নিতে হবে, হারানোর দায়িত্ব আপনাদের নিতে হবে। নেবেন তো? জোরে বলুন, নেবেন তো? মাথা উঁচু করে ভোট দেবেন তো? দেবেন তো? সারা জীবনের জন্য ব্যারাকপুরকে যারা কলঙ্কিত করেছিল, সেই কলঙ্কগুলোকে বিসর্জন দিয়ে ব্যারাকপুরের শান্তি সভ্যতাকে বজায় রাখতে হবে, সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে হবে। দায়িত্ব আপনারা নিচ্ছেন। ব্যারাকপুরের শান্তি শৃঙ্খলা সভ্যতা সম্প্রীতি সংহতির দায়িত্ব আপনাদের, আর উন্নয়নের দায়িত্ব আমার কাছে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, প্রণাম জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।